কিসের ছাত্র জনতা? কোথাকার ছাত্র, কোথাকার জনতা? আরে ভাই, এরা তো একটা বিশেষ গোষ্ঠীর অনুসারী বা বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নকারী এবং সরকারের লেসপেন্সার সব। আজকে ডক্টর ইউনূস বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন, জানাতেই পারেন, তাতে কোনো আপত্তি নেই। এই বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এত বড় একটা ট্রাজিক হত্যাকাণ্ড, সব পরিবারের 24 জন মানুষ, ডক্টর ইউনূসের কিছু যায় আসে না? কি ভয়ঙ্কর কথা! এটা তো শেখ হাসিনার মৃত্যুদিন বা জন্মদিন না, আমরা তো সে বিষয়ে কিছু বলছিলাম, বঙ্গবন্ধুর বিষয়। আর মিনিমাম কোন লজ্জা থাকবে না ডক্টর মোহাম্মদ ইউনূসের? দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমাদের পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 15 আগস্ট, সেই দিন রাজনীতিতে কি ঘটছে অনেকে আপনারা জেনে গেছে, আমরা সে প্রসঙ্গে তো থাকবোই, পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে জানিয়ে দেই, আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন আলোচনায় এই সময়কার রাজনৈতিক বিশ্লেষক অবশ্যই, এবং সমসাময়িক বিষয় নিয়ে যার বিশ্লেষণ দেশবাসী আগ্রহের সঙ্গে দেখছে, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, এবং সাহসিক সাংবাদিক এবং এ সময়কার সাংবাদিকতার একজন উৎসাহের বড় জায়গা মঞ্জুর আলম পান্না, মানচিত্র যার প্রতিষ্ঠান। আপনাদের দুজনকে আমার দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি প্রথমে একটু জানাতে চাই, আমি যাবো আবু আলম শহীদ খানের কাছে শুরুতেই। সেটা হচ্ছে যে নির্বাচনের তারিখ একটা ঘোষণা হলো, ঘোষণা হওয়ার পরে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি গত 2 দিনে কিছু বক্তৃতা দিয়েছেন। আজকে তিনি বললেন যে গ্রহণযোগ্য নির্বাচন না হলে নির্বাচনের কোনো মানে হয় না। গতকাল বললেন সংস্কার এবং বিচার যদি না হয় তাহলে তো এই নির্বাচনের কোনো মানে নেই। আর এর মধ্যে একটা ডেভেলপমেন্ট হয়েছে, এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদ, যিনি গভর্নমেন্টের খুব ক্লোজ এবং ওয়েল উইশার, তিনি মনে করেন যে গভর্নমেন্ট অনেক সফল। তিনি বলেছেন যে যদি জামাত এবং এনসিপি নির্বাচনে অংশ না নেয় তাহলে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন। আবার পদত্যাগের একটা ঘটনা সামনে এসছে। আমি সার্বিক দিক মিলিয়ে দেশের রাজনীতি এখন কোন পর্যায়ে পর্যালোচনা এবং বিশ্লেষণ জানতে চাই, জনাব আবু আলম শহীদ খান। দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকারটা যখন গঠিত হয়, তার আগে যখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব বক্তব্য রেখেছিলেন যে কেন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, এটার প্রধান প্রায়োরিটি ছিল যে একটি ভালো নির্বাচন এবং নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে পছন্দ করবে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা। এবং ডক্টর ইউনূসও যখন ফিরে আসলেন 8 তারিখে, তিনি এবং পরবর্তী 25 তারিখের ভাষণে তিনি বলেছেন যে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু, ভালো নির্বাচন করা তার প্রধান প্রায়োরিটি। এই নির্বাচনের কথা নিয়ে যখন আলাপ আলোচনা শুরু হলো, তখন আমরা দেখলাম যে তার মধ্যে সংস্কার আসলো। সংস্কার আসার প্রয়োজনও ছিল, কারণ আমাদের জাতি 54 বছরে অনেক সংস্কার আসলে বাকি পড়ে গেছে। সুতরাং এগুলো সংস্কারের দিকে হাঁটতে হবে, এই ব্যাপারে কোনো বিতর্ক নেই। এবং কতদূর হাঁটতে পারবো সেটা নিয়ে আলাপ আলোচনা করতে হবে। আর বিচার, যেহেতু ফ্যাসিবাদী শাসন এবং অনেক মানুষ নিহত হয়েছেন আন্দোলনে, অনেক শহীদ হয়েছেন, সুতরাং যেখানে বাড়াবাড়ি ছিল, ফোর্সের বাড়াবাড়ি বা অন্য কারো বাড়াবাড়ি, সেটা নিশ্চয়ই একটা বিচার হতে হবে। এবং অন্যান্য আরো অনেক জিনিস আছে, আরো অনেক অপরাধের কথা বলা হয়, যেগুলো বিচার করতে হবে, এবং বিচার একটা প্রক্রিয়া। এখন নির্বাচনটাকে পিছনে ঠেলে দিয়ে প্রথমে সংস্কার এবং বিচার, আবার কেউ কেউ বলেন বিচার সংস্কার নির্বাচন, এটার সিরিয়ালটা হওয়া উচিত ছিল এরকম: নির্বাচন, সংস্কার, বিচার, অথবা নির্বাচন, বিচার, সংস্কার। কিন্তু আমরা সবসময় দেখেছি নির্বাচনটাকে তৃতীয় কোর্টে ঠেলে দেওয়া হয়েছে। এবং ডক্টর ইউনূস যখন নির্বাচনের কথা শেষ পর্যন্ত বললেন, তখন উনি বললেন যে কিছু কিছু সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে, বেশি কিছু সংস্কার হলে আমরা জুনের মধ্যে নির্বাচন করতে পারি। মাঝখানে উনি আবার একটা এপ্রিল ডেট দিলেন, তারপরে লন্ডন বৈঠকের পরে ফেব্রুয়ারি দিলেন, ফেব্রুয়ারির পরে আবার সেটা কিছুটা পরিবর্তন হলো জামাত এবং এনসিপির চাপে, তখন আবার বললেন যে না, এপ্রিলেই নির্বাচন হবে। তখন আবার উনি এক ঘোষণা দিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে, মানে রমজানের আগেই হতে পারে। এখন এটা তো পাহাড়ের মধ্যেই আছে, কিন্তু এখনো আমরা যদি মনে করি যে না নির্বাচনের ডেট হয়েছে, নির্বাচনের তো কোনো ডেট হয়নি, এমনকি এখনো কোনো রোড ম্যাপও নির্বাচন কমিশন ঘোষণা করেনি। এই সপ্তাহে, মানে আগামী সপ্তাহে ঘোষণা করবেন বলে তারা একটা বক্তব্য দিয়েছেন, সেটার জন্য অপেক্ষা করতে হবে, সুতরাং কোনো ডেট হয়নি। এর মাঝে এনসিপির বক্তব্য, জামাতের বক্তব্য, এবি পার্টির সেক্রেটারির বক্তব্য, প্রত্যেকের বক্তব্য যদি আপনি দেখেন, সেই বক্তব্যে দেখা যাচ্ছে যে তারা এই ফেব্রুয়ারি মাসের নির্বাচনের বিষয়টাকে একসেপ্ট করছেন না। একজন তো বলেই ফেললেন যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। এখন ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং যে উপদেষ্টা পরিষদ আছে তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে নোবেল লরেট
তিনি একটা কথা বললেন এবং তার দল বলা হয় এখন এনসিপি কে, অথবা তিনি যে দলটাকে সৃষ্টি করার জন্য সাহস জুগিয়েছেন, উৎসাহ জুগিয়েছেন, এবং বর্তমান সরকার, এই সরকার উপদেষ্টা পরিষদ যে দলটাকে সর্বতোভাবে সাহায্য করছে, সেই দলের একজন বলে ফেললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তখন মনে পড়ে ডক্টর ইউনূসের কথা, যে উনি বলেছিলেন যে আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররাই আমার নিয়োগকর্তা। তো এখন নিয়োগকর্তা যদি বলেন যে জি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তখন আমাদের মতো কর্মচারীরা যা কিছু আমরা বলি সেটা তো আর বাস্তবে হবে না। সেজন্য একটা সন্দেহ, অবিশ্বাস, বা এখন নির্বাচন হবে কিনা এই প্রশ্ন দাদা বেঁধেছে। ডক্টর ইউনূস সাহেব যে গত 2 দিনে বক্তব্য রেখেছেন, তিনি ঠিকই বলেছেন, যদি এই অবস্থায় নির্বাচন হয়, মানে আমরা যদি শুধুই একটা নির্বাচন করি কোন রকম সংস্কার বা কোন রকম পরিবর্তন ছাড়া, কোন রকম রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া, তাহলে তো খুব বড় পরিবর্তন হলো না। তাহলে আমরা যে অতীতে যেভাবে গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে ফেসিবাদকে শক্তিশালী, কর্তৃত্ববাদকে শক্তিশালী হতে দেখেছি, এবং সারা পৃথিবীতে এর আরো উদাহরণ আছে, সেরকম একটা কিছু হবে। এটা ওনার একটা একাডেমিক ডিসকাশন, এটা হতেই পারে। সুতরাং আমাদের সংস্কার যা যা এগ্রিমেন্ট তো হয়েছে, আমরা তো জানি যে সংস্কারের মোটা দাগে বেশ কিছু এগ্রিমেন্ট হয়েছে, কয়েকটা মৌলিক সংস্কারের ব্যাপারে এখনো এগ্রিমেন্ট হয়নি, সেগুলো তো আমরা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে দিতে পারি। আমরা এই জায়গায় একটা ঐক্যমত্যে পৌঁছে আমরা অবশ্যই একটা নির্বাচন করতে পারি, এবং নির্বাচন করা ছাড়া, একটি জাতীয় নির্বাচন এবং একটা মোটামুটি ভালো নির্বাচন ছাড়া আমরা কিন্তু একটা অন্ধকারের দিকে যাত্রা শুরু করেছি। আমাদের যে অর্থনৈতিক অবস্থা, আমাদের যে আইন শৃঙ্খলা অবস্থা, আমাদের যে ইনভেস্টমেন্টের অবস্থা, আমাদের ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, মানুষের কর্মসংস্থান সৃষ্টির যে অবস্থা, দ্রব্যমূল্যের যে অবস্থা, পৃথিবীর অন্যান্য দেশের সাথে আমাদের যে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের যে অবস্থা, সেই অবস্থায় একটি নির্বাচিত সরকার ছাড়া অন্য কোনো পথে সমাধান খুঁজে বের করা খুব কঠিন হবে। সুতরাং একটা নির্বাচন এখন অনিবার্য। এখন নির্বাচন অনিবার্য বলছেন, কিন্তু এই গত দুদিনে ওনার বক্তব্যে কি ওনার মুখেই কোনো কনফিউশন ফুটে উঠছে না, যে উনিও কি কনফিউশনে পড়ে গেলেন যে এই নির্বাচনটা কি আসলে করা যাবে কি যাবে না? আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু একটা বিষয়। আমি একটু অবলম্বন শহীদ খান হয়ে তারপর পান্নার কাছে যাচ্ছি। অবলম্বন শহীদ খান, না, আপনার আইন কি শৃঙ্খলা জায়গাটা মনে হচ্ছে যে উনি পরিস্থিতিতে নিজেও কোনো কনফিউজ করে ফেলবেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি তো একটা বিবেচনা, এই বিবেচনা তো করতেই হবে, কেন একটা নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং 1 বছর হয়ে গেল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা গেল না সেই পরিমাণ, যে পরিমাণ জনগণ প্রত্যাশা করে, আমরা নাগরিকরা প্রত্যাশা করি, বা সরকার নিজেই যে প্রত্যাশাটা করে, সেই পরিমাণ উন্নতি কেন করা গেল না, তার ব্যবচ্ছেদ সরকারকে করতে হবে, এবং এই সরকারকে তার ব্যবস্থা নিতে হবে। আমার কাছে যেটা মনে হয়, আমি অনেকবার বলেছি, যে সরকার আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে নেতৃত্ব দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন, তারা নেতৃত্ব দিতে পারছেন না, এবং একটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আমাদের পুলিশ বাহিনীকে পঙ্গু করে দেওয়ার জন্য 5ই আগস্টের পরে সকল পুলিশ স্টেশনে আক্রমণ করা হয়েছিল, পুলিশকে হত্যা করা হয়েছে, তাদের অস্ত্র লুট করা হয়েছে, তাদের আগুন দেওয়া হয়েছে, এবং পুলিশটাকে একেবারে পঙ্গু করে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, এটা ঘটেছে, এটা তার আমি রিসেট বটন দিয়ে মুছে ফেলতে পারবো না। এই ঘটনা ঘটার পরেই গত 1 বছরে যে কাজটা করা দরকার ছিল, যেভাবে তাদেরকে নেতৃত্ব দেওয়া কথা ছিল, উচিত ছিল, সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছেন। তো তাদের হাতে তো সময় আছে, তারা সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে পারেন। আর বাকিটাকে আমি একাডেমিক ডিসকাশন হিসেবে এখন নিচ্ছি, বাকিটাকে আমি উনার কনফিউশন নিচ্ছি না। উনি একাডেমিক ডিসকাশন তো এটা করতেই পারেন, যে হ্যাঁ দেখেন, এরকম ক্ষেত্রে যদি নির্বাচন হয়ে যায় এবং আমরা যদি কোনো সংস্কার করতে না পারি, তাহলে তো নির্বাচন আগের মতোই, আগের অবস্থায় আমরা ফিরে যাব। এটা আমি একাডেমিক ডিসকাশন মনে করতে পারি। কেননা সাংবাদিকরা অনেক ধরনের প্রশ্ন করে, তো তখন যে উত্তর, যারা রাষ্ট্রনায়ক থাকেন তারা যে উত্তর দেন, সেই উত্তরে তাদের অনেক মনের কথা খোলাসাভাবে বলে ফেলেন, কিন্তু তিনি তো একটা নির্বাচন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, অথবা অঙ্গীকারবদ্ধ, অথবা ঘোষণা করেছেন। আমি প্রত্যাশা করবো একজন নোবেল লরেট তিনি তার ঘোষণায় অবিচল থাকবেন। মিজানুর রহমান পান্না, আমি আপনার কাছে আসছি। আর 2 মিনিট আমি শুধু একটা জিনিসের নজর দেবো। অবলম্বন শহীদ খান, আপনার কাছে আছি। গত 1 সপ্তাহে আমরা আপনার উপরে প্রচন্ড আক্রমণ দেখেছি। আমি সুনির্দিষ্ট কারোর নাম বললাম না। লজিকটা একটা জায়গায়, যে আপনি একটা লজিক্যাল আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একটা লজিক্যাল পয়েন্ট তুলে দিয়েছেন, যেটা লজিক দিয়ে অপর পক্ষ খণ্ডন করতে পারেনি। ফলে পরে দেখেছি যে 5 আগস্টের আগে যাদের ফেসিবাদ বিরোধী অবস্থান ছিল, তারাই অনেকে আপনাকে নানান ভাবে নানান কিছু বলার চেষ্টা করেছে। আমি একটু 2 মিনিট আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাই। দেখেন, আপনি যখন কোনো লজিক্যাল কথা বলবেন, বা কোনো ন্যায়ের কথা বলবেন, ন্যায্যতার কথা বলবেন, এমনকি আপনি যখন রাজনৈতিক অ্যানালাইসিস করবেন, রাজনীতিতে অনেক পক্ষ আছে, যে পক্ষের পছন্দ হবে না। আমরা তো 5ই আগস্টের পরে, আমরা কেন 5ই আগস্টের মতো এত বড় অভ্যুত্থান ঘটলো, কারণ আমরা কেউ স্বাধীনভাবে কথা বলতে পারছিলাম না। অনেকে মনে করেন আমাদের গণতান্ত্রিক স্বাধীনতা ছিল না, আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না। হ্যাঁ, এখন যেটা হয়েছে 5ই আগস্টের পরে, এগুলোর পরিবর্তন হওয়া উচিত ছিল, কিন্তু দেখা যাচ্ছে পরিবর্তন হয়নি। এখন যদি আপনি কোনো লজিক্যাল কথা বলেন, তাহলে আপনি ফ্যাসিবাদের দোষর।
আমি যেটা বলেছি যে আমাদের দেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হওয়া দরকার। ইনক্লুসিভ নির্বাচন না হলে নির্বাচন নিয়ে আবার নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। এটা একটা আমার স্ট্যান্ড। আমি এটা এখনো মনে করি যে দেশে একটা ইনক্লুসিভ নির্বাচন এবং রিকনসিলেশন হতে হবে, যেটা নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকায় করেছেন। তো এখানে উদাহরণ আছে, উদাহরণ দিয়ে আমি এই কথাগুলো বলেছি। সুতরাং কেউ কেউ মনে করেন না আওয়ামী লীগকে দল হিসেবেই বাতিল করে দিতে হবে, নিষিদ্ধ করে দিতে হবে, তাদের কোনো কার্যক্রম চলবে না। সেই ব্যাপারে আমার বক্তব্যটা একটু পরিষ্কার যে হ্যাঁ, আওয়ামী লীগের যারা অপরাধ করেছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদেরকে বিচার করেন এবং ন্যায্য বিচার করেন, স্বচ্ছ ন্যায্যতার ভিত্তিতে বিচার করেন। আমার কথা যদি আপনি বলেন যে আমি ৭২ সালের পরে আমি কখনো আওয়ামী লীগ করিনি, আওয়ামী লীগ ছাত্র সংগঠন করিনি। আমি ৭২-এর থেকে আমি জাসদ ছাত্র সংগঠনে যুক্ত ছিলাম। তখনকার জাতীয় সমাজতান্ত্রিক দল এবং ছাত্র সংগঠন কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু কিছু রাজনৈতিক বিষয়ে কিভাবে আন্দোলন করেছে সেটা আপনারা সবাই অবগত আছেন। তখন একটা গণবাহিনী গঠিত হয়েছিল, আমি সে বাহিনী তো যুক্ত হয়েছিলাম। সুতরাং এই যে এখন সশস্ত্র বিপ্লবের কথা বলা হয়, সশস্ত্র সংগ্রামের কথা বলা হয়, ওটা আমার 18 বছর বয়সে আমি যোগ দিয়েছি। তখন আমার যৌবন ছিল, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়। যেভাবে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছি তখন সশস্ত্র সংগ্রামের মধ্যে যুক্ত হয়ে পড়েছিলাম। এরপরে তো নানান ঘটনার মধ্য দিয়ে আমি এক পর্যায়ে মনে করেছি যে আমি রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে আর যুক্ত থাকবো না। তখন আমি একটা পাবলিক কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করি এবং একটা চাকরি পাই এবং চাকরিতে যোগদান করি। যেদিন থেকে আমি চাকরিতে যোগদান করেছি সেদিন থেকে কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নয়। আমার যে পজিশন, সেই পজিশনে আমি কখনোই রাজনীতিকে আমার মাথায় রাখিনি, মানে দলীয় রাজনীতিকে মাথায় রেখে কাজ করি নাই। আপনি দেখেন, আমি 1997 সাল থেকে আমাকে ওএসডি করা হয় একটা মামলায়, যে মামলায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ১ নম্বর আসামি ছিলেন। বিএনপির মন্ত্রী ছিলেন উনি, জ্বালানি মন্ত্রীর একটা মামলা। সেখানে আমাকে অভিযুক্ত করা হয় এবং আমাকে ওএসডি করা হয় 1997 সালে। 2001 সালে যে আমি কোর্ট থেকে একটা অর্ডার পাই, এই মামলাটা খারিজ করে দেওয়া হয়। তারপরে যখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা আসে তখন আমার নামে জনতার মঞ্চে যোগ দেওয়ার জন্য আমার নামে একটা রাষ্ট্রদ্রোহের মামলা করে 121। এবং দেখেন যে আমি মামলাতে থাকার কারণে আমার কোনো পদোন্নতি হয়নি এবং আমার ওএসডি শিপের কোনো পরিবর্তন হয়নি 2008 সাল পর্যন্ত। 2008-এর মার্চ মাস পর্যন্ত আমি ওএসডি ছিলাম, প্রায় 12 বছর আমি ওএসডি ছিলাম। সুতরাং আমি কোনো সরকারের কাছ থেকে কখনো কোনো সুবিধা নিয়েছি এটা কেউ বলতে পারবে না, প্রমাণ করতে পারবে না। আর আমি চাকরি পেয়েছি 1982 সালে, 83 সালের জুন মাসে যোগদান করেছি। তখন কোনো রাজনৈতিক সরকার ছিল না, অবশ্যই একটা স্বৈরাচারী সরকার ছিল। বাট এরশাদ সরকারের সময় আমাদের সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস এবং বিচার বিভাগ কিভাবে কাজ করতে পেরেছে, কতটা ইন্টারভেনশন হয়েছে এটা সকলের জানা। ওইটা ছিল সবচেয়ে কম ইন্টারভেনশনের সরকার। সুতরাং তারপরে আমি আমার পদোন্নতি পেয়েছি, এটা আইনানুগ ভিত্তি আছে, পদোন্নতি পেয়েছি, কাজ করেছি। আমি 2012 সালে যখন লোকাল গভর্নমেন্ট সচিব ছিলাম, 11 সালে 12 সালে, তখন একটা নির্বাচন হয়েছিল আপনার সিটি কর্পোরেশন নির্বাচন, 5টি সিটি কর্পোরেশন নির্বাচন। সেই 5টি এবং নারায়ণগঞ্জ সহ, নারায়ণগঞ্জে কে জিতেছে আপনারা জানেন, এবং বাকি 5টিতে বিএনপি প্রার্থীরা বিপুল ভোটে জিতেছেন। তো স্থানীয় সরকার বিভাগের সাথে স্থানীয় সরকার নির্বাচনের একটা ওতপ্রোত গভীর সম্পর্ক থাকে। এই নির্বাচনে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার তৎকালীন মন্ত্রী আশরাফ সাহেবের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো রকম প্রভাব সৃষ্টি করা হয়নি এবং আমরা ভোটকে ভোটের মতো হতে দিয়েছি। আমরা প্রমাণ করেছি যে হ্যাঁ, দলীয় সরকার থাকলেও একটা ভালো ভোট করা যায়। এরপরে আপনি 14 সালের পর থেকে এই 14 নির্বাচন বলেন, 18 নির্বাচন বলেন, 24 নির্বাচন বলেন, আমি স্পষ্ট আমার মনে আছে আমি তখন কোনো বিএনপি নেতা ভয় চোটে নির্বাচন নিয়ে কথা বলতে যেতেন না। আমি 18 সালে একেবারে সারা রাত আমি বিভিন্ন টক শোতে কথা বলেছি সেই নির্বাচন নিয়ে, নির্বাচনের ফলাফল নিয়ে। আমি 24 নির্বাচনে আমি তুমি দামির ব্যাপারে প্রথম থেকে কথা বলেছি। সুতরাং এখন নতুন করে আমি কথা বলছি, পলিটিক্যাল অ্যানালাইসিস করছি, বিষয়টা এমন নয়। এখন যাদের পছন্দ না, যারা পুরোপুরি দলান্ধ, যারা 71-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন, কারণ আমার আরেকটা স্ট্যান্ড হলো 71-এর মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংবিধান, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমাদের জাতীয় পতাকা, বঙ্গবন্ধু, এই ব্যাপারে কোনো আপোষ নেই, কোনো আপোষ নেই। আমি এই ব্যাপারে আপোষ করতে পারবো না, কারণ আমি একজন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা মানুষ। আমার ধমনীতে মুক্তিযুদ্ধের প্রভাব আছে, রক্ত প্রবাহ আছে, আমার ফ্যামিলিতে মুক্তিযুদ্ধের রক্ত প্রবাহ আছে। সুতরাং আমি মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে কখনই সাপোর্ট করতে পারবো না। সেটার জন্য যদি কেউ আমার পিছনে লাগতে পারে, কোনো অসুবিধা নেই। এই লাগাটা আমি মনে করি ঠিক আছে, দেশে গণতন্ত্র আছে, যদি সত্যি কথা বলেন তারা তাহলে তো খুব ভালো, তারা তো সত্যি কথা বলেন না, একেবারে মিথ্যাচার করেন। তারপরে মিথ্যাচারের জবাব যদি 2-1 জন দেওয়ার চেষ্টা করেন তখন আবার মিথ্যাচার করেন। যেমন আপনাকে উদাহরণ দেই যে একটা মিথ্যাচারের মানে অনেকটা 8টা পয়েন্ট আমি দেখেছি। একটা পয়েন্ট হলো আমি নাকি খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলার সমস্ত দলিলপত্র সাপ্লাই করেছি। তো আমি তো সেই সময় মন্ত্রণালয়ে ছিলাম না, এই মামলাটা হয়েছিল ওই 111-এর সরকারের সময়, তখনও তো আমি ওএসডি ছিলাম। এরপরে যখন একজন বললো যে উনি তো 97 সাল থেকে ওএসডি, তখন বললো না, উনি 2003-4-এ জ্বালানি মন্ত্রণালয়ে যখন কাজ করেছিল তখন উনি এইসব ডকুমেন্ট, পত্র পত্রিকা এবং অন্যদেরকে সাপ্লাই করেছে। আমি তো তখন জ্বালানি মন্ত্রণালয়ে ছিলামই না, এবং বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী ছিলেন।
ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জ্বালানি মন্ত্রী ছিলেন, আমি যে মন্ত্রণালয়ে ছিলাম না সেই মন্ত্রণালয়ের কাগজ কিভাবে আমি স্মাগল করে মানুষকে দিয়ে দেবো, তো এইসব নানান কথা, নানান অশ্লীল কথা বলা হতে, এইসব চলতে থাকবে। আমি পূর্ণিয়া এটাকে ওইরকম মনে করি যে আচ্ছা ঠিক আছে, ওনার ভালো লাগে উনি বলতে থাকুক। আমরা 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 আপনার সেই স্পষ্ট কথা ধারাবাহিকতা থাকবে, এবং আমরা দর্শকরা, বাইরের দর্শকরা, আমরা যারা কাজ করি সাংবাদিকতা, সবাই আগ্রহ নিয়ে শুনি। আমরা এটাই চাই, প্রত্যাশা থাকলে। মঞ্জুর আলম পান্না, আমি আবারও ফিরে আসবো অরুণ শহীদ খানের আরো একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। তবে এখন মঞ্জুর আলম পান্নার কাছে যেতে পান্না, আমার স্পষ্ট মনে আছে এর আগে যখন পদত্যাগ নাটকটা হলো, আপনি প্রথম হেডলাইনই করেছিলেন পদত্যাগ নাটক, আমরাও তাই বলেছি, আমিও সেটাই করেছিলাম আমাদের দর্শকদের জন্য। এখন আবার যেহেতু এটা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, সেই জন্য আমি গুরুত্ব দিচ্ছি যে ব্যারিস্টার ফুয়াদ তিনি তো গভর্নমেন্টের সাথের মানুষ, একসঙ্গে কাজ করা মানুষ, তো আবার কেন ইস্যু? এবং দেখেন পয়েন্টটা কোথায়, আমরা যে চোখে দেখছি যে দেশটাকে কি তাহলে একটা আগুনের গোলায় ফেলে দিয়ে উনি চলে যাবেন, যে নির্বাচন হবে না, এনসিপি নাই, জামাত নাই, দেখে নির্বাচন অনিশ্চয়তা, উনি তখন চলে যাবেন, এইটা আসলে কেন দাঁড়াচ্ছে হঠাৎ করে আবার? বা এই কথাটা এখন আবার মার্কেটে ছাড়ার কি অন্য কোনো মিনিং আছে কিনা? মঞ্জুর আলম পান্না, আপনার মূল্যবান মতামতের জন্য অপেক্ষা করছি। আমার মূল্যবান কোনো মতামত নয়, আমার একেবারে সাধারণ মতামত। আমি যা বিশ্বাস করি, যা মনে করি, সেটাই এক্সপোজ করার চেষ্টা করি। দেখুন, আপনার কাছে কেন মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষকে, পুরো জাতিকে আগুনের গোলার মধ্যে দিয়ে ফেলে দিতে পারেন কিনা, এমন সন্দেহ কেন প্রকাশ করছেন? আমি তো নিশ্চিত যে বাংলাদেশের মানুষ আগুনের গোলার মধ্যে পড়লো নাকি সমুদ্রের গভীরতার মধ্যে পড়লো, তার কিছু যায় আসে না। এবং তিনি নির্দিষ্ট অনেকগুলো এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছেন। তিনি যে দেশের নির্বাহী প্রধান হয়ে আছেন সরকারের, তার কি কমিটমেন্ট আছে দেশের মানুষের প্রতি, দেশের প্রতি, সমাজের প্রতি? সো তিনি যে আবার নাটক করবেন, এটা ব্যারিস্টার ফুয়াদ বলুন আর যাই বলুন, যেই বলুন না কেন, এটা স্পষ্ট যে তিনি এরকম নাটক আরো করবেন, করতে থাকবেন। এবং সিএনএ টেলিভিশনকে তিনি যেটি বললেন যে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে সেগুলো পুরনো সমস্যায় ফিরে আনা হবে। গত 13ই জুন লন্ডন বৈঠকের পরে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল, এবং ওটা নিয়ে তো আমরা অনেক কথা বলেছি, যে ইফ, বাট, কিন্তু ইত্যাদি ইত্যাদি দিয়ে, এসব শর্ত দিয়ে নির্বাচনের কথা বলা হচ্ছে, এবং বিএনপি ফাঁদে পা দিচ্ছে, এবং বিএনপিকে অবশ্যই চরম পরিণতি ভোগ করতে হবে। এখন বিএনপি কোন হিসাব নিয়ে এগোচ্ছে, তাদের মধ্যে অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ আছেন, নিশ্চয়ই 50 বছর একটি পুরনো ঐতিহ্যবাহী দল, ঐতিহ্যবাহী বলা যেতেই পারে, প্রায় অর্ধশত বছর তাদের বয়স হয়ে গেছে দলটির। তো কেন তারা বুঝতে পারছে না আমরা জানি না। তবে শুরু থেকে শুরু মানে 13 জনের বৈঠকের পর থেকে বলা হচ্ছিল যে বিচার দৃশ্যমান হতে হবে, এবং মৌলিক কিছু সমস্যা ছাড়া, সমস্যা যদি হয় তাহলে নির্বাচন। গত 5 আগস্ট অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণের সময় ঘোষণাটি দিলেন, ফেব্রুয়ারি রোজার আগে নির্বাচনটি হবে, তখন কিন্তু তিনি একবারের জন্য টু শব্দটি উচ্চারণ করেননি যে দৃশ্যমান বিচার কিংবা মৌলিক সংস্কার করার পরে নির্বাচন অবশ্য হবে এবং তার আগে এটি হবে, এই ধরনের কোনো কথাবার্তা তিনি বলেননি। ওই সময় কিন্তু আমি বলেছিলাম যে এটি নিয়ে যখন টু শব্দটি উচ্চারণ করেননি, তার মানে কোনো ঝামেলা আছে। ঝামেলা যে কি আছে সেটা তো আমরা সবাই জানি, তাই না? এখন সিএনএ মানে সিঙ্গাপুর ভিত্তিক যে টেলিভিশন, সেটাকে তিনি বললেন যে এগুলো না হলে পুরনো সমস্যা ফিরে যাওয়া হবে। আবার তিনি বললেন যে বৈধ নির্বাচন না হলে তার কোনো অর্থ নেই। বৈধ নির্বাচনের সংজ্ঞা তিনি কিভাবে উপস্থাপন করতে চাচ্ছেন আমাদের কাছে? এরকম নাটক আরো হবে। আর বারবার যদি বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হবে যখন এলিভেন্ট আওয়ারে এসে বলা হবে দেশের পরিস্থিতি ভালো নয়, নির্বাচন দেবো কি হবে। এগুলো এখন মুখস্থ হয়ে গেছে। সব মানুষ যারা একটু নিউট্রাল চিন্তা ভাবনা থেকে কথা বলার চেষ্টা করেন অথবা তাদের ধারণা এক্সপোজ করেন, তারা সবাই এটি বলবে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। আবু আলম শহীদ খান ভাই বললেন যে সরকারের যিনি প্রধান উপদেষ্টা, নোবেল লরিয়েট, উনি নির্বাচন দিবেন, সেদিকে উনি আস্থা, মানে আবুল শহীদ খান ভাই আস্থা রাখতে চান। এরকম আরো অনেকে আস্থা রাখতে চান, ঠিক আছে। আমি আমার জায়গা থেকে বিন্দু মাত্র আস্থা রাখতে চাই না। স্পষ্ট করে বলি, কোন আস্থা, কোন ধরনের ভরসা তার উপর নেই। আমার কোন ধরনের কনফিউশন নেই যে নির্বাচন এই সরকারের। টক শোতে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া। কোনো কনফিউশন নেই, নির্বাচন তো হতেই হবে, আজ হোক কাল হোক, হতেই হবে, তবে অন্য কোন সরকারের অধীনে। আমি গণক নই, আমি খুব বড় অভিজ্ঞ কোনো মানুষ নই, তবে এই 1 বছরে যা কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, সেখান থেকে আমি স্পষ্ট করে বলতে পারি এই সরকার কোনো নির্বাচন দেবে না, অথবা এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। আমি চাই না আমার ধারণা সত্য হোক,
সত্য হোক, এটি আমি চাই না। অতএব এই যে পদত্যাগের কথা বললেন, এরকম আরো অনেক বিষয় আসবে। তার কারণ দেখুন, গত 5 আগস্ট, আজকে 15 আগস্ট, 10 দিনের মধ্যে তার সুর চেঞ্জ হয়ে গেল। কিন্তু তিনি কিন্তু 5 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মৌলিক সংস্কার বা বিচার প্রসঙ্গে একটু শব্দ উচ্চারণ করেনি, যেটা আমি বললাম। 10 দিনের মাথায় এসে তিনি এই সব শব্দ বলছেন। অতএব এগুলো হ্যাঁ তো আহ, আরো অনেক কিছু হবে, এটুকু নিশ্চিত করে বলতে পারি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা না, একটা জিনিস আমি একটু নজর দিতে চাই, যেমন একটা ট্রানজিশনে আলোচনা চারদিকে আছে, যে কারণে এই যে ডক্টর ইউনূস আপনি যখন বলছেন, আমি একটু আবুল শেখ খানকেও একটু এই জিনিসটা নজরে রাখতে চাই। যেমন গত কয়েকদিনে যত রাজনৈতিক বিশ্লেষক আছেন, আপনারা সহ সবাই, আমি নাম ধরে বললাম না, সবাই এই আশঙ্কাটাই করছেন যে ডক্টর ইউনূস নির্বাচন দিতে পারবে না। তো এখন আবার ইনি আবার পদ থেকে কথা বলছেন, আপনি বলছেন যে এরকম সামনে করবেন, কিন্তু আমাদের সামনে অল্টারনেটিভ কি? অল্টারনেটিভটা কে সাজাবে আবার, বা কি অপশন আছে? ডক্টর ইউনূস কিছু চট করে চলে গেলেন, আমি আর কিছু জানি না, দেশকে আগুনে ফেলে বঙ্গোপসাগরে ফেলে চলে গেলেন, এইটাই বিষয়, নাকি আরো কোনো কিছু ঘটছে ইন্টারনালি? কারণ হচ্ছে দেখেন, মার্কিন দূতাবাসের যে ছোটছুটিটা, মানে একের পর এক তারা কিন্তু সিরিজ মিটিং করছে, এই জিনিসটা কি রাজনীতিতে কোনো নতুন মাত্রা যোগ করে কিনা মঞ্জুর আলম পান্না? নতুন মাত্রার যোগ না, পুরনো মাত্রার যোগ। সেটা হচ্ছে, আমরা পিটার হাসকে দেখেছি 2024 7 জানুয়ারি নির্বাচনের আগে যথেষ্ট তৎপরতা। ট্রাসি জ্যাকবসনের তৎপরতা এখন দৃশ্যমান হচ্ছে। আপনি দেখুন, এই কথাটা খুবই সেন্সিটিভ, যেহেতু আমরা যখন প্রধান বিচারপতি কিংবা আদালত প্রসঙ্গে কথা বলবো, অবশ্যই সম্মান নিয়ে কথা বলতে হয়, বলছি। প্রধান বিচারপতির সঙ্গে তিনি বৈঠক করলেন, সাক্ষাৎ করলেন, করতেই পারেন, মানে এখানে কোনো অসুবিধা নেই। প্রধান বিচারপতির সঙ্গে ডিপ্লোম্যাটরা দেখা করে থাকেন। কিন্তু আমার জানা নেই, আবু আলম শহীদ খান ভাই হয়তো ভালো বলতে পারবেন, তার অভিজ্ঞতা আরো বেশি। প্রধান বিচারপতির সঙ্গে নট অনলি ডিপ্লোম্যাটস, অন্যান্য যারা সাক্ষাৎ করেছেন যে কোনো বিষয়ে, তার চেম্বারে সাক্ষাৎ করেছেন। আমার যতদূর মনে পড়ে, আমার যদি ভুল না হয়ে থাকে, তার বাসাতে এই ধরনের কোনো বৈঠক হয়নি। মানে শুধুমাত্র আমাদের বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের কথা বলছি না, এর আগে কোনো প্রধান বিচারপতির বাসভবনে এই ধরনের বৈঠক হয়নি। তাহলে এটি কোথায় দাঁড়িয়ে গিয়েছিল? তাহলে এই বৈঠকটি, এই সাক্ষাৎটি তার চেম্বারে কেন হলো না, বাসাতেই কেন করতে হলো? যদি প্রথা ভেঙে থাকে, অথবা এমন কোন প্রথা হয়ে মানে এর আগে দাঁড়িয়ে যায় যে না, চেম্বারেই সবকিছু করেছে, তাহলে প্রশ্ন হচ্ছে কেন বাসাতে করতে হলো? কি এমন সেন্সিটিভ আলোচনা? এই প্রশ্নগুলো আমরা উত্থাপন করছি, এর উত্তর আমি জানি না। বিষয়টা হচ্ছে যে, লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করে আসলেন। আচ্ছা, আরো তো কত রাষ্ট্রদূত রয়েছেন, কত অ্যাম্বাসেডার, হাই কমিশনার রয়েছেন। সেই গ্রুপের ট্রাসি জ্যাকবসন কেন লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করে আসলেন? অর্থাৎ কিছু একটা তো ঘটছে। তবে আমি যতদূর জানি যে আহ যুক্তরাষ্ট্র নির্বাচনটি চাইছে, তবে তাদের মতো করে। নিশ্চয় তারা গণতন্ত্রের সবক দেওয়ার জন্য আমাদেরকে তারা নিজের খেয়ে মনের মোস্তাতে আসে না, তাই না? তাদের স্বার্থের জায়গা থেকে এই কথাগুলো বলে। অতএব আপনি বলছেন যে অপশন কি? অপশন তো রয়েছে। হাইকোর্ট তো একটা রেফারেন্স দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে আসার জন্য। এখন সেই কোন ফর্মেটে ফিরে আসবে, সেই বিষয়ে আমরা কথা বলতে পারি, এবং নিশ্চয় সে বিষয়ে কথা হবে যারা এর সঙ্গে সংশ্লিষ্ট, যারা স্টেক হোল্ডার রয়েছেন। এবং মাহফুজ আলম যখন বললেন যে 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে, গত মানে 5 আগস্টের আগে অভ্যুত্থানের 1 বছর পূর্তি ঠিক পূর্বক্ষণে তিনি বললেন যে 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে। এখন এই 1-11 পদধ্বনি তারাই তো পাচ্ছেন। তারা যখন পান, তারা যখন সরকারের খুব হাই প্রোফাইল পোস্টে রয়েছেন, তো সেই জায়গা থেকে তো আমাদেরও আশঙ্কার জায়গা থেকে এমন কিছু হতেও পারে। আমি তাদের রেফারেন্স দিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি না, তাদের রেফারেন্স দিয়ে বলছি। তাহলে আমাদের থেকে তো তাদের কাছে ইনফরমেশন বেশি থাকে, তাদের সোর্স আরো বেশি, তারা সরকারের অন্দরমহলের লোক। নট অনলি মাহফুজ আলম, এনসিপির অন্যান্য নেতাও তো বলছেন যে বিভিন্ন কিছু ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এবং আবার নতুন করে দেখুন কি এমন ঘটলো 5 জুলাই, যখন গোপালগঞ্জে রণক্ষেত্রের সৃষ্টি হলো, তখন এই সেনাবাহিনী যেভাবে প্রোটেক্ট করেছে এনসিপি নেতাদের, এসিপির মধ্যে বসিয়ে তাদেরকে খুলনাতে নিয়ে গেল, এবং সেনাবাহিনীর যে ভূমিকা আমরা দেখেছি অনেকের কাছে বিতর্কিত। কক্সবাজারে তাদেরকে প্রোটোকল দিল, মাদারীপুর ফরিদপুরে প্রোটোকল দিল। এত কিছু করার পরে সেনাবাহিনী যখন তুমুল বিতর্কের মধ্যে পড়লো, সার্জিস আলমরা তখন সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা শুরু করলো।
হঠাৎ করে কি এমন হলো যে ডিজিএফআই এর হেডকোয়ার্টার গুড়িয়ে দেওয়ার প্রসঙ্গটি একেবারে দরাজ কণ্ঠে এনসিপির অন্যতম নেতা কি নাম, আহ, আমি ভুলে গেলাম, নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি বললেন ডিজিএফআই এর হেডকোয়ার্টার, হ্যাঁ, ডিজিএফআই এর হেডকোয়ার্টার গুড়িয়ে দেওয়া হবে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে ইঙ্গিত করে আরো নানান ধরনের বক্তব্য দিল স্পর্শকাতর। কি ঘটতে যাচ্ছে? আমরা নিজেরা কিছু বলতে চাই না। এই যে ভর কেন্দ্রগুলো, সরকারের যে 2-3টি ভর কেন্দ্র আছে তার তো একটি এনসিপি, তো তারা যখন এই বক্তব্যগুলো দিচ্ছে এবং Right. যখন যখন প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বলেন যে আগামী কয়েকদিন বেশ ক্রুশিয়াল, কয়েকদিন পর বোঝা যাবে সরকার কোন দিকে যাচ্ছে বা বাংলাদেশ কোন দিকে যাবে, এই আতঙ্কগুলো, এই আশঙ্কার জায়গাগুলো তো তারাই সৃষ্টি করছে। অর্থাৎ কি হতে যাচ্ছে আমরা তাদের বক্তব্য জায়গা থেকে শুধু আশঙ্কা করতে পারি, আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না, তারাই ভালো বলতে পারবে। না, আমি আপনাদের দুজনের ছোট্ট দুইটা বিষয়ে ছোট ছোট করে মতামত জানিয়ে আজকের অনুষ্ঠান শেষের দিকে যাব। একটা হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, গত 72 ঘন্টায় বলতে গেলে খুবই আলোচিত ক্যারেক্টার, যিনি হাঁসের মাংস না পেলে ওয়েস্টিনে ডিনার করেন। এই প্রসঙ্গটা যাওয়ার আগে, আজকে যেহেতু 15 আগস্ট, আমি 15 আগস্ট কিভাবে পালন হওয়া প্রয়োজন না প্রয়োজন সেদিকটা যেতে চাই না, শুধু একটা জায়গায় আপনাদেরকে একটু নজর দিতে অনুরোধ করবো। সেটা হলো, দেখেন, মেমরি থানার ওসি কৈশোর মার্মা তিনি একটা কথা বলেছেন যে 15 আগস্টে যা যা করছে পুলিশ, এটা প্রেস সচিবের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছেন। আমরা অনেকেই অবাক হয়েছি যে প্রেস সচিব একটা থানার ওসিকে নির্দেশনা দিচ্ছেন, এবং এই যে শোক দিবসটা আজকে কি হয়ে গেল এটাও আপনারা জানেন। আপনাদের মুখ থেকেই শুনতে চাই যে মানুষ যেভাবে, অনেকেই বলছেন যেভাবে এখন পালন হয়েছে এটা আওয়ামী লীগের সময় হয়নি, আওয়ামী লীগের সময় এখানে অনেক কিছু অতিরঞ্জন ছিল। আমি 15 আগস্ট নিয়ে আপনার এবং আবু আলম শহীদ খানের অবস্থান চেয়ে প্রথমে আমি একটু যাবো আবু আলম শহীদ খানের কাছে। আবু আলম শহীদ খান, আমি একটু আপনার মতামত জানতে চাই আজকে 15 আগস্ট নিয়ে কি বলতে। অবশ্যই 15 আগস্ট জাতির জন্য একটা শোকাবহ দিন, এবং যেভাবে বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যা করা হয়েছে এটা নিন্দার ভাষা নেই। 15 আগস্টের যে শোক প্রকাশ, এই শোক প্রকাশ রাষ্ট্রীয়ভাবে তো করার কথা নয়, কারণ রাষ্ট্র এটাকে বাতিল করে দিচ্ছে তাদের হিসাব থেকে। সুতরাং 15 আগস্টে যদি কেউ নিজে শোক প্রকাশ করতে চায়, ব্যক্তিগত শোক প্রকাশ, এটাও তার গণতান্ত্রিক অধিকার, এবং সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। আমরা অনেক ঘটনা দেখেছি, এবং আপনি যে রেফারেন্স দিলেন সেই রেফারেন্স অনুযায়ী পুলিশ ফোর্সকে নির্দেশ দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, সেই স্বরাষ্ট্র উপদেষ্টার, এই শফিক সাহেবের দায়িত্ব না। এখন শফিক সাহেব কোন দায়িত্ব এবং তাকে কে দায়িত্ব দিলেন, নিশ্চয়ই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন, এবং সেটা ধরে নিয়ে যদি বলি তাহলে প্রধান উপদেষ্টার নির্দেশেই 15 আগস্টের ব্যাপারে পুলিশ আজকে যা যা ব্যবস্থা নিয়েছে সেটা প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী হয়েছে। কারণ শফিক সাহেব তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা জানি যে এই প্রেস সচিবদের ক্ষেত্রে সেটা ওই আলোচনা করেই করেন যেটা তাকে প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি যেভাবে তাদেরকে বলেন যে এই কাজটা করবে, সেটাই তার কাজ হওয়ার। তিনি একজন গণকর্মচারী। আপনি আরেকটা প্রশ্ন করছিলেন যে ওই যে নির্বাচনের অল্টারনেটিভ কি, পদত্যাগ করে দিলে কি হবে? আসলে উনি পদত্যাগ করলে পদত্যাগ নাটক নাকি এটা তো আমরা পরে দেখতে পারবো, এরকম একটা নাটক হতে পারে। এবং উনি পদত্যাগ করলে সমাধান কিন্তু আছে, যেটা পান্না অলরেডি বলেছেন। সেই সমাধান আমিও আগে বলেছি যে আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে। হাইকোর্টে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে আদেশটা, রায়টা, সেটা বাতিল করে দেওয়া হয়েছে। এখন এই সরকার কিন্তু আপিল করেছেন, এই আপিল শুনানি করলেই হয়ে যায়। সুতরাং পরবর্তী একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন হতে পারে, এবং সেই সরকারের উনি শুধু পদত্যাগ করার কারণে না, উনার যে সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকারের বিরুদ্ধে একটা প্রধান অভিযোগ হচ্ছে যে তারা একটা দলকে সমর্থন করছেন, তারা একটা দলের সমর্থক সরকার হয়ে গেছেন। সুতরাং তাদের কাছে নিরপেক্ষ নির্বাচন, ভালো নির্বাচন প্রত্যাশা অনেক নাগরিক করছেন না, এবং বড় দলও করছে না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা অন্য সরকারের অধীনে, এটা পান্না বলেছেন, তার অধীনে নির্বাচন, বা এই সরকার হয়তো নির্বাচন করতে পারবে না, নির্বাচন হবে না, আমি সেটাকে একবারে উড়িয়ে দিতে চাই না। সুতরাং এটা না হলে আরেকটা সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কিন্তু আমি বলেছি যেটা আমি মনে করি বাংলাদেশের জন্য একটা নির্বাচন খুবই অনিবার্য। অনুষ্ঠিত খান, আপনি জানেন যে এই আমাদের স্থানীয় সরকার এবং ক্রিয়া উপদেষ্টা, তাকে নিয়ে একটা সাংঘাতিক বিতর্ক এবং অভিযোগ উঠেছে। এর আগে 8 উপদেষ্টার দুর্নীতির আমল নামার কথা বলেছেন, এবং খালেদা জিয়ার একজন খুবই দায়িত্বশীল কর্মকর্তা। এগুলো নিয়ে কোথায় যেন আমরা গতকালই পত্রিকাও দেখছিলাম, অনেকে বলছে যে এগুলোর কিছু হবে না, এগুলোর কোনো সমাধান হবে না। আলটিমেটলি এই জিনিসগুলা কি এরকম আমরা ভুলে যাবো? এই যেমন আজকে 15 আগস্টে উত্তাপ বা নির্বাচনের মধ্যে দিয়ে ওইটা যেন আবার ধামাচাপা পড়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু আস্তে আস্তে কি আমাদের ভেতরকার এই সাপ আরো ভয়ঙ্কর আকার ধারণ করছে না?
না, সাত্তার সাহেব যেটা বেগম খালেদা জিয়ার উনি প্রাইভেট সেক্রেটারি দায়িত্ব পালন করতেন সম্ভবত, অনেকদিন ধরেই করছেন। তো উনি যে অভিযোগটা করেছেন, ওনার কাছে প্রমাণক থাকলে ওনার কাছে সরকার তো প্রমাণ চেয়েছে। ক্যাবিনেট সেক্রেটারি একটা স্টেটমেন্ট আমি দেখেছি, এবং দুর্নীতি দমন কমিশনে উনি প্রমাণক সহ হাজির হতে পারেন। ওটা না করা পর্যন্ত তো আমরা এটা বলতে পারছেন যে উনি একেবারে এই অভিযোগগুলা সত্য। এই অভিযোগগুলো তাকে প্রমাণ করতে হবে। বাট অ্যাভারেজ ধারণাটা কি, জনগণের ধারণা কি? জনগণের অনেকের ধারণা এবং এবং আমাদের মিডিয়ার ধারণা যে উপদেষ্টা পরিষদের কেউ কেউ দুর্নীতির সাথে যুক্ত আছেন, কেউ কেউ। এখন এটা সংখ্যা কত এটা আমি জানি না। আপনি যার কথা বলছেন যে একসময় পিটার হাঁস ছিল, এখন হাঁস খাওয়ার জন্য, এখন হাঁসের মাংস খাওয়ার জন্য গভীর রাতে অনেক রাত পর্যন্ত কাজ করেন। এখন তো এই সরকার যে ফেসবুকে একটা বিপ্লবের প্রতিধ্বনি ছিল না, 5ই আগস্টের আগে সমস্ত কিছু ফেসবুকে বা ইন্টারনেটের মাধ্যমে চলতো এবং গভীর রাতে অনেক সিদ্ধান্ত আসতো। তখনকার পরিস্থিতি একটা আলাদা। এখন সরকারিও চলতেছে সেই রকম অবস্থায়। সেই অবস্থা থেকে আমরা বেরিয়ে যেতে পারি না। এখন গভীর রাতে সিদ্ধান্ত হয়, রাত্রে 3:30টার সময় আপনার আগামীকালে পরীক্ষা, এইচএসসি পরীক্ষার হবে কিনা সেই সিদ্ধান্ত রাত্রে 3:30টায় ফেসবুকে ঘোষণা করা হয়। সুতরাং ওনারা অনেক কাজ করেন খুব স্বাভাবিকভাবে, ওনারা সারাদিন কাজ করেন, সারা রাত কাজ করেন। ভোরবেলা খিদে লাগলে তারা নীলা মার্কেটে যান। নীলা মার্কেট এখন নাই, ওটা নিশ্চয়ই ভেঙে ফেলা হয়েছে, কেন নীলা মার্কেট, নীলা যিনি ছিলেন তিনি তো একটা স্টেডিয়াম দখল করে মার্কেট করেছিলেন। তো ওই মার্কেটটা এখন নাই, অস্তিত্ব নাই। তারপর ধরেন ওই এলাকায় অনেক দোকান আছে যেগুলো রাত্রে 2টা-3টা পর্যন্ত খোলা থাকে, ভোরের দিকে গেলেও এত খোলা পাওয়া যায় না। তখন ওয়েস্টে হাঁসের মাংস পাওয়া যায় না, পিটার হাট চলে গেছে, কিন্তু আমাদের হাঁসের মাংস খেতে হবে। তো ওখানে যান কেউ কেউ, তো যেতে পারেন। এই যাওয়াটার উনার যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটার প্রয়োজন হলো কেন? প্রয়োজন হলো যে চাঁদা তুলতে, যে মব সৃষ্টি করে মানুষের কাছে চাঁদা তুলতে, যে কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন এবং গ্রেপ্তার কিন্তু কেউ তার একটা ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে, তখন উনি এই ব্যাখ্যা দিলেন। এখন এই ব্যাখ্যা তো উনার ব্যাখ্যা, ওই ভিডিও ফুটেজের ব্যাখ্যা, এবং পরবর্তীতে উনি যখন জামিনে আসবেন কিনা জানি না, তখন কি বলবেন সেই ব্যাখ্যা, সব ব্যাখ্যা মিলিয়ে তো আলোচনা করতে হবে। তো এইগুলো চলতে থাকলে তাহলে তো উপদেষ্টা পরিষদের কারো কারো ব্যাপারে যে অভিযোগ আসছে, অভিযোগগুলো তো যথার্থ এবং অভিযোগগুলোর সত্যতা আছে কিনা এটা তো উপদেষ্টা পরিষদকে পরিষ্কার করতে হবে। তারা তো পরিষ্কার করছেন না। এই জন্য আপনি বলছেন যে এরকম অবস্থায় কি চলতে থাকবে কিনা। এইটাই যদি চলতে থাকে তাহলে আর 5ই আগস্টে এই এত রক্তের বিনিময়ে এই অভ্যুত্থানের প্রয়োজন কি ছিল, সেটা নিয়ে প্রশ্ন উঠবে। আমি শুনতে পাই, আমাকে কিছু বলছেন? হ্যাঁ মুজিবুর পান্না, আমি বলছি যে এবারে 15ই আগস্ট উদযাপন এবং উদযাপনে বাধা, এই দুইটা দিক আপনি কিভাবে দেখছেন? 15ই আগস্ট এবং 15ই আগস্ট উদযাপনে বাধা। হ্যাঁ, আচ্ছা, ব্যক্তি পর্যায়ে উদযাপনে বাধা। আওয়ামী লীগের কোনো কর্মসূচি নেই, আমরা তো আওয়ামী লীগের কোনো কর্মসূচি দেখি। এবার ঠিক আছে, ব্যক্তি পর্যায়ে উদযাপনে। এবারে 15ই আগস্ট সম্পর্কে বলতে গেলে দেখুন, আমি কালকে রাত 2টা 25 মিনিটের দিকে বা 21 মিনিটের দিকে একটা পোস্ট দিয়েছি রাত। আমি এই ধরনের স্বতঃস্ফূর্ত শোক প্রকাশ করা বঙ্গবন্ধুর প্রতি এর আগে আমি দেখিনি, যেটি বাস্তবতা। অর্থাৎ গত যে টানা 15.5 বছর আওয়ামী লীগ ছিল, কিন্তু তার আগে বিরোধী দলে থাকা অবস্থায় কিংবা অন্য যে কোনো সময়ের তুলনায় এইবার স্বতঃস্ফূর্ত ভাবে আমি ব্যক্তিগত পর্যায় থেকে বলি, আর যেভাবে বলি না কেন, মানে যারা মানুষ শোক প্রকাশ করেছেন, আমার কাছে মনে হয়েছে এর মধ্যে কোনো মেকিপনা নেই। মানুষ তার ভেতরের যন্ত্রণা, ভেতরের রক্তক্ষরণ, ভেতরের যেই কষ্ট, সেখান থেকে বঙ্গবন্ধুকে স্মরণ করেছে। কারণটি কি? কারণটি হচ্ছে এই যে সরকারের যেসব কথাবার্তা, মানে প্রেস সচিব শুরু করলেন যে কেউ যদি কোনো ধরনের কোনো কর্মসূচি পালন করে, মানে শোক দিবস কেন্দ্র করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আরে ভাই, কিসের আইনানুগ ব্যবস্থা? আইনটা কোথায়? এর আগে শহীদ ভাই বলেছেন, তারপরে কথা প্রসঙ্গ একটু না বললে নয়। আইনটা কোথায় আমাকে দেখান তো। আওয়ামী লীগের ক্ষেত্রে বলতে পারে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তারা ব্যানার নিয়ে বা দলীয়গত ভাবে বা সাংগঠনিক ভাবে নামতে পারবে না। হ্যাঁ, নির্বাহী আদেশে তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ হয়েছে, ঠিক আছে। যদি কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠন, যেমন জাসদের 2টি অংশ তারা প্রতিকৃতিতে, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেছে, হয়তো সেখানে মব যায়নি, সেখানে সো কল্ড এই যে ছাত্র জনতা যায় না। আমার একটি কষ্ট, এই যে যারা 32 নম্বরে বাধা প্রয়োগ করলো, গণপিটুনি দিল, যারা শ্রদ্ধা জানাতে গেছে ব্যক্তি পর্যায় থেকে,
তাদেরকে তাদের রোষের মুখে পড়তে হলো। এদেরকে এই আমাদের সোকল্ড কিছু গণমাধ্যম, আমি সবার কথা বলছি না, তারা ছাত্র জনতা, এখনো ছাত্র জনতা উল্লেখ করছে। আপনি বঙ্গবন্ধু সম্পর্কে কিছু বলেন না, কিন্তু একই দিনে খালেদা জিয়ার জন্মদিন নিয়ে বিতর্ক রয়েছে, সেটা অন্য বিষয়, বহুদিন ধরে এই বিতর্ক রয়েছে, সেই পুরনো কাশনি ঘাটতে চাই না। যাই হোক, তার জন্মদিন মিনিমাম করে লজ্জাবোধ করলেন না যে শেখ মুজিবুর রহমানের মতন এমন একজন ব্যক্তিত্বের এরকম ট্রাজিক তার যে মৃত্যু দিবসটি, সেই দিনে আপনি আরেকজনের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা রাখছেন। যাক, তাও যাক, ভালো কথা, তাদের লজ্জা শরম নাই। এই যে মানুষগুলো বাধা দিল, একজন রিক্সাওয়ালা সারাদিন উপার্জন নিয়ে 400 টাকা দিয়ে ফুলের তোড়া নিয়ে গেল, আর একজন ভদ্রমহিলা গেলেন ফুলের তোড়া নিয়ে। একজন মাওলানা, তিনি 2 কোরআন খতম দিয়েছেন বঙ্গবন্ধুর উদ্দেশ্যে, এবার তিনি তার পরিবার নিয়ে গেলেন ওইখানে শ্রদ্ধা নিবেদন করবেন। প্রত্যেককেই রোষের মুখে পড়তে হয়েছে, মবের মধ্যে পড়তে হয়েছে। কেউ কেউ মার না খেয়ে চলে এসেছেন, পুলিশ কোন রকমে বাঁচিয়েছে, আর কেউ কেউ মার হরণ করতে হয়েছে। এই কথাগুলো একটু রিকল করিয়ে দিলাম এই কারণে, সারাদিনে যা যা ঘটেছে। আমি রাত 2:21 আমি ইচ্ছা করে ঢুকলাম, দেখি মানুষের অনুভূতি গুলো কি। আমি নিজেও চেয়েছিলাম যে ভোরবেলায় শ্রদ্ধা জানিয়ে ব্যক্তিগত জায়গা থেকে একটি স্ট্যাটাস দেবো। আমি জাস্ট রাত 2টার দিকে ঢুকলাম। বিশ্বাস করুন, আমি এর আগে এইভাবে মানুষের স্বতঃস্ফূর্ত মানে তাদের অনুভূতির বহিঃপ্রকাশ এর আগে দেখিনি, এবং এমন সব মানুষেরা স্ট্যাটাস দিয়েছেন যারা কখনো আওয়ামী লীগ করেনি, যারা আওয়ামী লীগকে ঘেন্না করে পর্যন্ত, তারা পর্যন্ত স্ট্যাটাস দিয়েছেন। কেন? এটি হচ্ছে, এটাকেই বলে হচ্ছে প্রকৃতির ব্যালেন্স করা। যেভাবে এইবার গতবার 2024-এর 5 আগস্ট পট পরিবর্তনের পরে 15ই আগস্ট যে বাস্তবতা, আমি ওপেন বলছি, আমিও একটা স্ট্যাটাস দেওয়ার সাহস পাইনি, ওপেন বলছি। তখন মুক্তিযুদ্ধ শব্দটা, বঙ্গবন্ধুর দূরের কথা, মুক্তিযুদ্ধ শব্দটা উচ্চারণ করা যেত না। আমি অবাক বিস্ময় লক্ষ্য করলাম যে 1 বছরের মধ্যে এত দ্রুত মানুষ ঘুরে দাঁড়াবে, মানুষ সত্যের পক্ষে দাঁড়াবে, ইতিহাসের পক্ষে দাঁড়াবে, আমার ধারণা ছিল না। তাই বলে মানুষ যে সত্য প্রকাশ করতে পারছে, ভয়ের পরিবেশ আর নেই তা কিন্তু না। ভয়ের পরিবেশটা অবশ্যই রয়েছে, কিন্তু মানুষ বাদ ভাঙতে শুরু করেছে। এবং এবারে 15 আগস্ট যতই বলেন যে কালো পাঞ্জাবি পরে, কালো ব্যানার নিয়ে রাস্তায় মানুষ দলে দলে নামেনি, ভুরি ভোজ বা কিংবা কাঙালি ভোজ হয়নি, সেরকম কোনো আয়োজন নেই, কিন্তু মানুষের নীরব প্রতিবাদটা কিন্তু হয়েছে। এটি কিন্তু ভয়ঙ্কর। 5 আগস্ট এই নীরব প্রতিবাদের বহিঃপ্রকাশটা আমরা দেখেছিলাম 2024-এ। শেখ হাসিনার শাসনের বিভিন্ন ধরনের অপকর্ম ছিল, মানুষ প্রতিবাদ করতে পারতো না, বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল, মানুষ দিনের পর দিন মুখ বুজে সহ্য করে আসছিল, কিন্তু নীরব প্রতিবাদ তো জানাচ্ছিল ফ্রাস্ট্রেশনের মাধ্যমে, এই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। একসময় সেই নীরব প্রতিবাদের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়লো। সেই অভ্যুত্থানের পেছনে কি ম্যাটিকুলাস ডিজাইন ছিল, কারা কি প্লট নির্মাণ করেছিল, ওগুলো অন্য আলাপ, অন্য বিষয়, কিন্তু মানুষ প্রতিবাদ তো জানিয়েছিল, এটা তো সত্য কথা। এখনো সেই নীরব প্রতিবাদের আমি চিত্রটি দেখেছি। এই নীরব প্রতিবাদ কিন্তু অন্য কিছু মিন করে। ধন্যবাদ মঞ্জুর আলম পান্না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে শেষ 2 লাইন 1-1.5 মিনিটে আমি একটু আবু আলম শহীদ খানের কাছ থেকে এই প্রসঙ্গে জানতে চাই। পান্না ঠিকই বলেছেন যে 15ই আগস্টে 32 নম্বরে হয়তো খুব কম সংখ্যক মানুষ গিয়েছেন, যারা গিয়েছেন তাদের কিছু ভিডিও ফুটেজ আমরা দেখেছি। বাট আপনি যদি ফেসবুক, টুইটার এবং অন্যান্য মাধ্যমে যদি দেখেন, তাহলে লক্ষ লক্ষ মানুষ সম্ভবত বঙ্গবন্ধুর ব্যাপারে তাদের মন্তব্য দিয়েছে, ছবি দিয়েছে, এবং তাদের যে শোক সেটা প্রকাশ করেছে। আপনি মানুষকে কিন্তু শোক প্রকাশ থেকে জোর করে বিরত রাখতে পারবেন না, এটা মানুষের অন্তরের বিষয়। এবং যাদের অনেকের অন্তরে, লক্ষ কোটি মানুষের অন্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ভূমিকা তারা রেখেছেন, যেটা 71-এর মুক্তিযুদ্ধ এবং সেই আমাদের স্বাধীন ভাষা আন্দোলন শুরু করে যত আন্দোলন ছিল, সেই সব আন্দোলনে 10ই জানুয়ারি পর্যন্ত তার যে ভূমিকা, সেই ভূমিকার কথা কিন্তু মানুষ ভুলে যায়নি। যখন তিনি সরকার গঠন করলেন, তার সরকার, তিনি একজন মানুষ ছিলেন, তিনি অতি মানব না, এবং তার সীমাবদ্ধতা ছিল, তার সরকারের সীমাবদ্ধতা ছিল, সমালোচনাও ছিল। কিন্তু এই যে দেশ, যে ভূখণ্ডে আমরা দাঁড়িয়ে আছি, যে ভূখণ্ডে যে আমার যে জাতীয় সঙ্গীত, আমাদের যে পতাকা, আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশ তার জন্ম না হলে এসব কিছুই আমরা পেতাম না। অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে। আমাদের দর্শকদের পক্ষ থেকে আবারও প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।